আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় ও রাশি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রতিটি পৃষ্ঠায় বইয়ের প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। সেজন্য শুধু অনুশীলনের দিকে ধাবিত না হয়ে প্রতিটা পৃষ্ঠা আছে সেগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। সেগুলো না পড়লে তোমার বেসিকটা ভালো হবে না। ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমরা পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি। জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। কি সম্পর্কে? বীজগণিত সম্পর্কে। দেখো, গণিতের এই শাখা অর্থাৎ বীজগণিত হচ্ছে গণিতের একটা শাখা। এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের প্রয়োগ। ওকে, অক্ষর প্রতীক সম্পর্কে আমরা জানবো। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। দ্বিতীয়ত, অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসাবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিদায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতীয় রাশি গঠন করা যায়। এই অধ্যায়ে বীজগণিতীয় প্রতীক অর্থাৎ বীজগণিতীয় প্রতীক কি, চলক, সহগ, সূচক, বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ উপস্থাপন করা হয়েছে। দেখো, বীজগণিতের একদম মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সো এই অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ দেখো, নিচে আরো পয়েন্ট আকারে দেওয়া আছে। এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো। দেখ, বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। বীজগণিতীয় রাশির সদৃশ ও বিসদৃশ, মানে সদৃশ মানে মিল, বিসদৃশ মানে অমিল পদ শনাক্ত করতে পারবে। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি বর্ণনা করতে পারবে। বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ করতে পারবে। প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ, আমরা এই অধ্যায় থেকে সেগুলো জানব। এখন প্রথমে কি শিখবো দেখো, বীজগণিতীয় প্রতীক, চলক, সূচক, সহগ, সূচক। এই কয়টা জিনিস, 1 2 3 4, এই যে চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্ট আমরা খুব ভালোভাবে জানতে হবে। না জানলে আমরা বীজগণিত সম্পর্কে কিছুই জানবো না। তো একটু ধৈর্য ধরে শোনো এবং একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো, পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত। এটা তোমার খাতায় নোট রাখ। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ বীজগণিতের ক্ষেত্রে অঙ্কগুলো কি বা প্রতীকগুলো হচ্ছে ইংরেজিতে লেখে, আর পাটিগণিতে লেখে কিসে? বাংলাতে। এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। অক্ষর প্রতীক কি কি দেখো, ABCD, সেগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। বীজগণিতে ABC থেকে PQR XYZ ইত্যাদি অক্ষর দ্বারা অজানা বা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। অর্থাৎ যেই রাশিটার মান তোমার জানা নেই সেটাকে আমরা এই অক্ষরগুলো দ্বারা কি করি? ধরে নিই। এবার আসো পরবর্তী পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু কষ্ট করে পৃষ্ঠাগুলো একটু শোনো, কাজে লাগবে। মনে করি মলির কাছে কয়েকটি আম আছে। এখানে মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা যায়নি। এটাই হচ্ছে অজানা। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে, তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে x সংখ্যক আম আছে। তার মানে অজানা রাশিকে আমরা x দ্বারা প্রকাশ করেছি। x এর মান 5 হলে মলির কাছে 5টি আম আছে। x এর মান 10 হলে মলির কাছে 10টি আম আছে, ইত্যাদি। আমরা এখন পড়ব কি, চলক সম্পর্কে জান। তোমাদের হাতের কাছে বইটা এবং খাতাটা সাথে নিয়ে বসো, কাজে লাগবে। অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যাও হতে পারে। তো বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। প্রশ্ন হলো, চলক কাকে বলে? তোমার খাতায় লিখে নাও। অতএব x চলকের হচ্ছে একটা উদাহরণ। x কি? চলকের একটা উদাহরণ। চলক হিসাবে x প্রতীক ব্যবহার করা হয়েছে। x এর পরিবর্তে y প্রতীক নয় কেন? দেখো, চলক হিসাবে x এর পরিবর্তে y বা অন্য কোনো প্রতীক ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। এবার লক্ষ্য করো, চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। ওকে, আমরা অলরেডি জেনেছি চলকের মান কি? নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। আমরা চলক সম্পর্কে জানলাম। এখন হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তোমরা যারা ক্লাস 6 এর নতুন উঠেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা।
একটু মনোযোগ দিয়ে দেখো, এদিক সেদিক যাওয়ার দরকার নেই, শোনো ক্লাসটি। পূর্বে আমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। প্রশ্ন হলো প্রক্রিয়া চিহ্ন কাকে বলে, তুমি খাতায় নোট রাখো। প্রক্রিয়া চিহ্ন দেখো কি কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তো এটা হচ্ছে পাটিগণিতে ব্যবহার করে এগুলো। তাহলে বীজগণিতে কি ব্যবহার করে? যোগের পরিবর্তে বলে কি প্লাস, এবং বিয়োগকে বলে কি মাইনাস, গুণকে বলে মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, এই তিনটার যে কোনো একটা বলতে পারো। আর ভাগকে বলে কি ডিভিশন। এগুলো হচ্ছে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, এগুলো হচ্ছে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন। অর্থাৎ সেম একই জিনিস, শুধু নাম বীজগণিতের বেলায় শুধু ইংলিশে বলে, এটুকুই পরিবর্তন। একটা উদাহরণ দেখো, এক্স ও ওয়াই দুটি চলক। তাহলে x প্লাস ওয়াই কে লেখা হয় এই যে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই কে লেখা হয় কি এই যে এটা হচ্ছে x মাইনাস ওয়াই, এটাকে আমরা পড়বো x মাইনাস ওয়াই। x ইন্টু ওয়াই কে বলা হয় এই যে x ইন্টু ওয়াই, আমরা ঠিক আছে, ইন্টু মানে গুণ, x ইন্টু কে আবার ডট দিয়ে এভাবে লেখা যায়, অথবা এইভাবে লেখা যায়, কোনো কিছু ছাড়াই x ওয়াই লেখা যায়। x ডিভিশন ওয়াই কে লেখা যায়, দেখো x ডিভিশন ওয়াই মানে x ভাগ ওয়াই, এভাবে লেখা যায়। এটাকে আবার উপরে নিচেও লেখা যায়। x ইন্টু থ্রি কে লেখা যায় x ইন্টু থ্রি, বা এই যে x ডট দিয়ে 3 বা 3x, কিন্তু x3 লেখা হয় না। কোনটা সঠিক? তোমাকে পরীক্ষায় আসতে পারে কোনটা সঠিক, 3x সঠিক নাকি x3 সঠিক? তাহলে অবশ্যই 3x সঠিক, কারণ হচ্ছে এই যে x এর মানটা এটা কি সংখ্যার পরে বসবে। সাধারণভাবে গুণ মানে ইনটু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়। প্রথমে কি সংখ্যা প্রতীক, পরে অক্ষর প্রতীক লেখা হয়, এটা মনে রাখো। এবারে আসো, বীজগণিতে দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে কি ইনটু চিহ্ন আছে ধরে নিতে হয়। যেমন এই যে a ইন্টু বি, অর্থাৎ এখানে তুমি এ বি লিখলেও কি বুঝবা, এটার সাথে গুণ সম্পর্কে, এবং বি এর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, অথবা a ইন্টু বি মানে হচ্ছে এ বি। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে দেওয়া আছে কি 8x দেওয়া আছে, তাহলে বলো 8x এর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক এটা কি বোঝায়, দেখো 8x হচ্ছে 8 গুণন x বা x গুণন 8, এখানে গুণ আকারে দেওয়া আছে, এটা কিন্তু x এর দেওয়া নেই, এটা মনে রাখো গুণ আকারে দেওয়া। অর্থাৎ x এর 8 গুণ, 8x মানে হচ্ছে x এর কয় গুণ, 8 গুণ। এখানে বলা আছে a প্লাস 5b, a প্লাস 5b, তাহলে a প্লাস 5b হচ্ছে a এর সাথে b এর 5b মানে কি b এর 5 গুণ। 5 গুণ কি সম্পর্ক, যোগ সম্পর্ক, অর্থাৎ a এর সাথে b এর 5 গুণের যোগ। এখানে 3x - 2 ঠিক একইভাবে দেখো, এখানে x হচ্ছে কি, এখানে x হচ্ছে x এর 3 গুণ, x এর 3x মানে x এর 3 গুণ থেকে কত বিয়োগ, 2 বিয়োগ। ওকে, আমরা 2 বিয়োগ লিখেছি। তারপরে দেখো নিচে 4 দ্বারা ভাগ। এবার উদাহরণ 2 এ আসো, দেখো প্লাস মাইনাস ইনটু ডিভিশন, চিহ্নের সাহায্যে লেখো। তাহলে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, এটাকে আমরা কিভাবে লিখব? আচ্ছা দেখো, x এর 5 গুণ কত, x এর 5 গুণ হচ্ছে 5x, y এর 3 গুণ হলো 3y, তা বিয়োগ কি এর 3 গুণ বিয়োগ, তার সুতরাং নির্ণয় বিয়োগ হবে 5x - 3y। ওকে, এবার 2 নম্বর আসে, a ও b এর গুণফল। a ও b এর গুণফল হচ্ছে ab, এর সাথে c এর দ্বিগুণ যোগ। দেখো কিভাবে, a ও b এর গুণফল হচ্ছে ab এবং c এর দ্বিগুণ হচ্ছে কি 2c। এটা কি সম্পর্ক বলেছে, এটা দ্বিগুণ যোগ, তার মানে দুইটাকে আমরা যোগ লিখব, সুতরাং নির্ণয় যোগ ab প্লাস 2c। এবার আসো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলেছে x ও y এর যোগফলকে, তার মানে x প্লাস y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। ওকে, দেখো x ও y এর যোগফল হলো x প্লাস y, x থেকে y এর বিয়োগফল হচ্ছে x মাইনাস y। এটাকে কি করতে হচ্ছে, ভাগ করতে হবে, সুতরাং নির্ণয় ভাগ হবে x প্লাস y ভাগ x মাইনাস y। 4 নম্বর আছে একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। একটি সংখ্যার 5 গুণ, তো আমরা মনে করি একটি সংখ্যা x, তো এর 5 গুণ কত হবে, 5x। অপর একটি সংখ্যা হচ্ছে y, যার 4 গুণ হবে কি 4y। তাহলে কি করতে বলেছে, বিয়োগ। একটি সংখ্যার 5 গুণ থেকে একটি সংখ্যার 5 গুণ হলো 5x,
অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, অপর একটি সংখ্যার 4 গুণ হলো 4y, এটা কি বিয়োগ। এই যে সুতরাং নির্ণয় বিয়োগ হবে 5x - 4y। 79 পৃষ্ঠায় দেখো নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এখন এই কাজটা আমরা নিজেরা করব। বলেছে 7x দ্বারা কি বোঝায়। উত্তর লিখব 7x দ্বারা বোঝায় x গুণ 7 বা x এর 7 গুণ। 2 নম্বরে আছে 5 - 4x দ্বারা কি বোঝায়। এটা লিখবো আমরা 5 - 4x দ্বারা বোঝায় 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। 3 নাম্বার 8x + 9 দ্বারা বোঝায়। উত্তর লিখবো 8x + 9 দ্বারা বোঝায় x এর 8 গুণের সাথে 9 যোগ। 4 নম্বরে দেওয়া আছে x/3 + 3/y দ্বারা বোঝায় 2কে x দিয়ে ভাগ, 2কে x দিয়ে ভাগ এবং y কে অর্থাৎ এবং 3 কে y দ্বারা ভাগ করার ফলের যোগফল। পরবর্তী 2 নম্বরে আছে দেখো প্লাস মাইনাস ইনটু চিহ্নের সাহায্যে লেখো x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। অর্থাৎ x এর দ্বিগুণ হচ্ছে 2x এবং এটা থেকে y এর 5 গুণ হচ্ছে 5y কি বিয়োগ। তো অর্থাৎ নির্ণয় বিয়োগ হলো 2x - 5y। 2 নম্বরে x এর সাথে y এর 8 গুণ যোগ। ওকে, y এর 8 গুণ হচ্ছে 8y এবং x এর সাথে কি যোগ, সুতরাং নির্ণয় যোগফল হবে x যোগ 8y। 3 নম্বরে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ হচ্ছে 2x, y এর 3 গুণ হলো 3y, এটা কি বিয়োগ, সুতরাং নির্ণয় বিয়োগ হবে 2x - 3y। 4 নম্বর x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। অর্থাৎ x কে 9 দ্বারা গুণ করলে হয় 9x, তো এটা থেকে কত বিয়োগ করব 4 বিয়োগ করব, সুতরাং নির্ণয় বিয়োগ হবে কত, বিয়োগফল হবে 9x - 4। একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তো একটি সংখ্যার দ্বিগুণ আমাদের এখানে একটি সংখ্যা কত দেওয়া নেই, মনে করি একটি সংখ্যা a এবং অপর একটি সংখ্যা b। তো একটি সংখ্যার দ্বিগুণ হবে কত 2a, ওকে 2a এবং অপর একটি সংখ্যা 3 গুণ হবে a। ওকে, এখন দুইটার যোগফল, সুতরাং নির্ণয় যোগ হবে 2a + 3b। 5x 2x + 3y, 5x + 3y - z, 3b * c - y, 5x divided by division 2y + 9x - y ইত্যাদি একটি হচ্ছে বীজগণিতীয় রাশি। প্রক্রিয়া চিহ্ন সংখ্যা সূচক প্রতীকের অর্থসূচক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। বীজগণিতীয় রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা নাকি যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত সেটার প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। যেমন 4x + 3y একটি রাশি, রাশিটিতে 4x ও 3y দুইটি পদ রয়েছে। কয়টি পদ রয়েছে? দুইটি পদ রয়েছে। এরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে। আবার 5x + 3y divided c plus 4b into 2y রাশিটিতে 5x একটি পদ এবং 3y - c, এই যে 3y - c এটা হলো একটা পদ এবং 4b into 2y এই তিনটি পদ রয়েছে। ওকে, 4x একটি একপদী, 2x + 3y একটি দ্বিপদী, a - 2b + 4c একটি ত্রিপদী রাশি। অর্থাৎ x এর সাথে কি আছে 4, এটা হচ্ছে 4x হচ্ছে একটা একপদী, এখানে যোগ চিহ্ন দ্বারা কয়টা পদ আছে? দুইটা, এটা হচ্ছে দুপদী মানে দ্বিপদী, আর এখানে আছে প্লাস আগে আছে একটা পদ, পরে আছে মাইনাসের আগে আছে একটা পদ মাইনাস। 4x একটি একপদী আর 2x + 3y এটা দ্বিপদী, আর এখানে a - 2b + 4c একটি ত্রিপদী রাশি। তাহলে এখানে একটা কাজ দেওয়া আছে, দেখো নিচে রাশিটিতে কয়টি পদ আছে, পদগুলো কি কি। তো আমরা জানি যে গুণ চিহ্ন, যেটা গুণ চিহ্ন ডানে এবং বামে এই দুটো মিলে হলো একটি পদ, ঠিক আছে। তো যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন এটা হলো একটি পদ, আর ভাগ চিহ্ন আর এই দুটো মিলে হলো একটি পদ। এখানে 5z এটা হলো একটি পদ। তাহলে এখানে টোটাল পদ আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি পদ আছে। সহগ, কোন একপদী রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে
তখন ওই গুণকে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন দেখো 3x 5y 8y 8xy 9 ইত্যাদি একপদী রাশি। রাশিটি 3 5 8 9 এদেরকে যথাক্রমে কি বলে? সহগ বলে। ওকে, একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ কত থাকে? 1 দাঁড়ায়। উদাহরণ দেওয়া আছে, দেখো a b x y এইগুলোর সহগ কত হবে? 1 আছে। এগুলোর সাথে প্রতিটার সাথে কি আছে? 1 আছে। যেরকম এটাকে আমরা a = 1 a লিখতে পারি, অথবা a 1 গুণন a লিখতে পারি, x কে লিখতে পারি 1x বা 1 গুণন x। যেহেতু 1টা কি দিতে হয় না, তাই এখানে কি শুধু x থাকলেও আমরা বুঝবো এটার সাথে কি আছে? একটা 1 আছে। 80 পৃষ্ঠায় দেখো, যখন কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক গুণক হিসেবে থাকে তখন ওই গুণকের রাশিটির আক্ষরিক সহগ বলে। যখন কোন চলকের সাথে অক্ষর থাকে, উদাহরণ দেওয়া আছে x by mz ইত্যাদি রাশিতে ax a গুণন x b গুণন y m গুণন z, এখানে a b ও m যথাক্রমে x y z এর আক্ষরিক সহগ। এইগুলো কি? অক্ষর। ঠিক আছে, তো ওই চলকের সাথে বসার কারণে এটার নাম হয়ে গেল আক্ষরিক সহগ। আবার 3x + by রাশিতে x এর সহগ হলো 3, x এর সহগ কত? 3, এবং y এর সহগ হলো কত? b। এখন 3 নম্বরে আছে যে সহগ নির্ণয় করো। এখানে কি আছে? 8x। 8x কে আমরা লিখতে পারি 8 গুণন x, অর্থাৎ x এর সহগ হলো 8। 7xy, এখানে আমরা লিখতে পারি 7 গুণন xy, 7 * xy, অর্থাৎ xy এর সহগ হলো 7। 3/2 ab সমান হলো 3/2 * ab, এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তো ab এর সহগ কত হলো? 3/2। ওকে, axy, এখানে শুধু xy দেওয়া আছে। দেখো আমরা বলছিলাম কি শুধু axy থাকলে এটার সাথে কি আছে? 1 গুণ আছে, সুতরাং axy এর সহগ হচ্ছে 1। ঠিক এখানে -xyz, অর্থাৎ আমরা লিখতে পারি -xyz, অর্থাৎ xyz এর সহগ হলো -1। শিক্ষার্থীরা 4 নম্বরে দেখো x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। x এর আক্ষরিক সহগ, অর্থাৎ x এর সাথে অক্ষর কি আছে? b, অর্থাৎ b গুণন x। x এর আক্ষরিক সহগ হচ্ছে b। এখানে x এর আক্ষরিক সহগ কি? আমরা লিখতে পারি pq * x, অর্থাৎ x এর আক্ষরিক সহগ pq mx + c। এখানে আমরা লিখতে পারি m গুণন x + c। দেখো এখানে x এর সহগ কি? x এর সহগ হচ্ছে m। ঠিক আছে, ওইটা কিন্তু যোগ চিহ্ন আলাদা দেওয়া আছে, ওইটা আসবে না, গুণ সম্পর্ক থাকতে হবে। সহগের জন্য কি হতে হবে? গুণ সম্পর্ক থাকতে হবে। x - bz, এখানে x কে আমরা লিখতে পারি a * x, a * x। আচ্ছা, তাহলে x এর সাথে কি আছে? a আছে, অর্থাৎ x এর সহগ হলো a। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর একটি উদাহরণ দেওয়া আছে। একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা, একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? ওকে, তো এখানে আছে কি 5x। 5x কি? একটি কলমের দাম। তাহলে 5x দ্বারা কি বোঝায়? 5x দ্বারা 5টি কলমের দামকে বোঝায়, কারণ 5 এর সাথে আছে গুণ সম্পর্ক। এখানে 7y, তো একটি খাতার দাম হচ্ছে y টাকা, তার মানে 7y দ্বারা বোঝায় 60টি খাতার দাম। তারপরে আছে 2x + 5y। 2x + 5y দ্বারা 2টি কলমের দাম আর 5টি খাতার দামের সমষ্টিকে বোঝায়। x + y + z দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের সমষ্টিকে বোঝায়। যেহেতু প্লাস সেজন্য সমষ্টিকে বোঝায়। ওকে, 4x + 3z দ্বারা 4x মানে হচ্ছে 4টি কলমের দাম ও 3টি ঘড়ির দামের সমষ্টিকে বোঝায়। 3z মানে 3টি ঘড়ির দাম। 6 নম্বর, একটি গরুর দাম x টাকা, একটি খাসির দাম y টাকা হলে 4টি গরু ও 6টি খাসির মোট দাম কত? আচ্ছা, তাহলে আমাদের একটি গরুর দাম x টাকা, তাহলে 4টি গরু ও 6টি খাসির দাম কত হবে? 4x + 6y টাকা। কারণ একটি গরুর দাম হলো x টাকা, তাহলে 4টি গরুর দাম কত? 4x, যেহেতু মোট বলেছে যোগ দিয়েছি। আর একটি খাসির দাম y টাকা, সুতরাং 6টি খাসির দাম কত? 6y টাকা। ওকে, 2 নম্বর বলছে 60টি গরু ও 5টি খাসির দাম মোট দাম। 60টি গরু, একটি গরুর দাম কত? 7x, তো 60টি গরুর একটি গরুর দাম x, তাহলে 60টি গরুর দাম হলো 7x, এখানে 7x লিখেছি, প্লাস 5টি খাসির দাম, একটি খাসির দাম y টাকা, তো 5টি খাসির দাম হবে কত? 5y টাকা। যেহেতু মোট বলেছে তার মানে লিখেছি 7x + 5y।
7 নম্বরে প্লাবন 6টি কলম 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। তো এটা একটা সৃজনশীল। তো প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্লাবনের মোট খরচ দেখো, তো একটি কলমের দাম কত x টাকা, তো সে কিনেছে কয়টি 6টি কলম, তার মানে 6টি কলমের দাম কত 6x টাকা। আবার দেখো একটি খাতার দাম হচ্ছে y টাকা, তাহলে সে কিনেছে কয়টি খাতা 3টি খাতা, 3টি খাতার দাম হবে 3y টাকা। অতএব প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি হবে দুইটা আমরা যোগ করব 6x 3y। এবার আসো খ নম্বরে। খ নম্বরে বলেছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। ওকে, দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। হতে পারে কি আমরা প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি পেয়েছি আমরা 6x 3y। আচ্ছা, অতএব 4টি কলমের দাম কত 4x, তাহলে একটি খাতার দাম, একটি কলমের দাম যেহেতু x, 4টি কলমের দাম 4x। আবার একটি খাতার দাম হচ্ছে y টাকা, সুতরাং 5টি খাতার দাম হলো 5y টাকা। তো শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি হবে 4x 5y। এখন এটাকে আমরা যোগ করব। তো সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাই। সদৃশ্য মানে কি, x এর নিচে x লিখবো, y এর নিচে y লিখবো। তার মানে 6x 3y 4x 5y। যেহেতু মোট বলেছে দুইজনের খরচ, তো যোগ করব। দেখো y এর হবে 3 আর হচ্ছে 5, 3 আর 5 কত হলো 8 হয়। তো আমরা 8y লিখেছি, এই প্লাস চিহ্ন দিয়েছি। 6 আর 4 এর যোগ করলে কত 10 হয়, তাহলে কি হবে 10x। অর্থাৎ দুইজনের মোট খরচের পরিমাণ 10x 8y। ঘ নম্বরে আছে দেখো, যদি x 15 হয় এবং y 25 হয়, তাহলে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করতে বলছে। ওকে, x এর মান কত 15 এবং y এর মান হচ্ছে 25। এই দুইটা মান দেওয়া আছে, তাদের খরচের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো x সমান 15 এবং y সমান 25। তো প্লাবনের মোট খরচ হবে কত, x এর মান কত আমরা পেয়েছি 15 পেয়েছি, তার মানে 6 * 15 লিখেছি। y এর মান কত 25, তার মানে 3 * 25। তাহলে 6 দিয়ে 15 কে গুণ করলে 6 15 হচ্ছে 90, এই যে প্লাস এর প্লাস, 3 15 3 25 75, এই হলো 75। তাহলে 90 আর 75 যোগ করলে কত হবে 165। ওকে, 165। এবং শ্রাবণের মোট খরচ, শ্রাবণের x এর মান কত আছে দেখো 15, তার মানে 4 15 কত 60 হবে, আমরা মান বসিয়েছি। প্লাস এর প্লাস 5 * y, y এর মান কত হচ্ছে 25, তাহলে 5 25 হলো 125। তো দুইটা যোগ করলে হবে কত 185। যেহেতু বলছে তাদের খরচের অনুপাত নির্ণয় করার জন্য, তার মানে আমরা প্লাবনের পেয়েছি 165 এবং শ্রাবণের পেয়েছি 185, দুইটাকে অনুপাত আকারে লিখেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছি।